বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি ২৬ এবং এইচএসসি ২৭ ব্যাচের স্টুডেন্টরা যারা আমাদের সাথে একাডেমিক কোর্সের প্রিপারেশন নিচ্ছেন, তাদের সবাইকে আমাদের আজকের ফিনান্সের ৩ নাম্বার লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফিনান্স দ্বিতীয় পত্রের লেকচার নাম্বার ৩-এর ক্লাস হবে। এখানে আমরা কেন্দ্রীয় ব্যাংক এই চ্যাপ্টারটার দ্বিতীয় অংশের ক্লাস করব। শুক্রবার দিন ঠিক সকাল সকাল আপনাদের সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, এটা আমার জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয়, কারণ শুক্রবার দিন হচ্ছে গরিবের জন্য ঈদের দিন। তো শিক্ষক মানুষ আমরা তো ভাই গরিব, সো এই গরিবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার ক্লাসের মধ্যে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি একটু ক্লাসে জয়েন করেন, কারণ অনেকেই হয়তো বা লাইভ ক্লাস করতে পারছেন না, বিশেষ করে এইচএসসি ২৬ ব্যাচ পরীক্ষার কারণে। বাট আজকে শুক্রবার, আজকে তো আর ভাই কোনো পরীক্ষা নাই, তো আজকে অন্তত ফিনান্স সেকেন্ড পেপারের ক্লাসটাতে একটু কাইন্ডলি তাড়াতাড়ি সবাই জয়েন করবেন। আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংক অংশের গুরুত্বপূর্ণ দুইটা টপিক ইনশাল্লাহ শিখব। সেই দুইটা টপিক গত দিনের ক্লাসে আমি বলছিলাম, একটা ছিল ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আর একটা হচ্ছে নিকাশ ঘর ব্যবস্থা। ওকে, আমার ডাকে সাড়া দিয়ে চলে আসছেন আমাদের সাথে তাফসিন খন্দকার। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন আপনি? সকাল সকাল আপনার সাথে দেখা হচ্ছে, খুবই আনন্দের বিষয়। যদিও আপনারা আজকে সকাল ৯টা থেকে বাংলা ক্লাস করছেন, বাংলা ক্লাস করার পর আজকে ফিনান্সের দ্বিতীয় পত্রের ক্লাস চলে আসছেন খান মোহাম্মদ সৈকত। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন খান মোহাম্মদ সৈকত? ওকে, আসেন আমরা আমাদের ক্লাসের আলোচনাতে সরাসরি চলে যেতে চাই, কারণ এই ক্লাসের পরপরই জুম্মার নামাজের টাইম হয়ে যাচ্ছে। সো নামাজের আগেই আমাদেরকে শেষ করতে হবে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিতে চাই। ওকে, এক্সাম চলছে আমি জানি, কোনো সমস্যা নাই। এক্সাম এর গ্যাপে ক্লাসগুলো দেখবেন, অথবা একদম ক্লাস শেষে ক্লাস সবগুলো আপনারা রেকর্ড আকারে দেখে নিলেই হবে। ওকে, আসেন শুরু করি আমাদের আজকের আলোচনা। কেন্দ্রীয় ব্যাংক অংশের দ্বিতীয় পার্ট, যেটা আমাদের লেকচার নাম্বার ৩। কেন্দ্রীয় ব্যাংক, আমরা জানি যে একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য যে ব্যাংক দায়িত্ব পালন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে। আর কেন্দ্রীয় ব্যাংক আমাদের বাংলাদেশে, কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, যেটা গঠিত হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। আর কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যক্রমগুলো, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ওকে, আসছেন আমাদের সাথে আসিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। ভাইয়া মসজিদে যাবেন না? অবশ্যই যাবো, ক্লাসটা শেষ করে মসজিদে চলে যাবো। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দেই। ওকে, আসেন খেয়াল করেন, আমরা শুরুতেই যেটা জানার চেষ্টা করব সেটা কেন্দ্রীয় ব্যাংকের থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, আর এমসিকিউগুলো আলোচনা করতে করতেই আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে সেগুলোর দিকে ইনশাল্লাহ দ্রুত আমরা চলে যেতে পারবো। ওকে, শুরু করি। আমাদের বোর্ডে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে প্রশ্ন লিখে দেওয়া আছে। আসেন, যারা যারা ক্লাসে জয়েন করছেন একটু কাইন্ডলি কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। ওকে, খেয়াল করে দেখেন, আপনার সাথে দেখা করতে চাই। ওকে, চলে আসেন। আমাদের আই এডুকেশনের অফিস ফার্মগেট মণিপুরি পাড়ায় চলে আসেন, সরাসরি ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হয়ে যাবে। খান মোহাম্মদ সৈকত। ওকে, আসেন শুরুতে কোয়েশ্চেন নাম্বার ১। ব্যাংকের নগদ জমার হার এটা যদি বৃদ্ধি পায় তাহলে কি ঘটবে? ব্যাংকের নগদ জমার হার, ব্যাংকের নগদ জমার হার, এই নগদ জমার হার বিষয়টা দ্বারা আমরা যে বিষয়টাকে বুঝাই সেটা সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও অথবা ক্যাশ রিজার্ভ রেশিও, অথবা রেশিওর পরিবর্তে আমরা রেট শব্দটা, হার, এইটাও আমরা ব্যবহার করতে পারি। খেয়াল করে দেখেন, সিআরআর এটা নগদ জমার হার। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেন্দ্রীয় ব্যাংকে তারা জমা রাখতে বাধ্য, আর এই জমা রাখতে যেইখান থেকে তারা বাধ্য, এই জমার হারটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ জমার হার। গুণগত পদ্ধতি থেকে সৃজনশীল প্রশ্ন আসে না। স্যার কোনটা থেকে আসবে সেটা শিক্ষকদের ব্যাপার, যারা প্রশ্নকর্তা। আমরা সবই শিখে রাখবো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি, গুণগত পদ্ধতি দুইটাই আমরা শিখব। তবে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি এটা বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য। আশা করি ক্লিয়ার।
তাফসিন খন্দকার। ওকে, খেয়াল করেন, নগদ জমার হার এটা যদি বৃদ্ধি পায়। আচ্ছা, নগদ জমার হার কি? নগদ জমার হার হচ্ছে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, তারা কি করে, তাদের যত টাকা আমানত থাকে সেই আমানতের কত পার্সেন্ট? 4%, ইংরেজিতে লিখলাম 4%। তাদের মোট আমানতকৃত টাকার, মোট জমা টাকার 4% টাকা তাদেরকে বাধ্যতামূলকভাবে কোথায় জমা রাখতে হয়? কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তাইলে কেন্দ্রীয় ব্যাংকে যেই টাকাটা বাণিজ্যিক ব্যাংক জমা রাখে এটাকেই বলা হয় হচ্ছে নগদ জমার হার। এইটা প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের জন্য বাধ্যতামূলক এই টাকাটা জমা রাখা। তো এইটার পরিমাণটা যদি বৃদ্ধি পায়, এই রেটটা যদি বৃদ্ধি পায়, তাহলে কি ঘটবে? এই রেট যদি বৃদ্ধি পায় তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই রেটটা বৃদ্ধির ফলে যা যা ঘটবে একটু আমি লিখে দিচ্ছি, আপনারা সম্ভব হলে একটু খাতার মধ্যে লিখে নেবেন। আর কোশ্চেনের উত্তর অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছেন। উত্তরের অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ঘটে, এটা উত্তর। এটা ছাড়াও আর যা যা ঘটে সেটা একটু আমরা খাতার মধ্যে লিখব। সেটা খাতার মধ্যে লিখব যে ব্যাংকের জমার হার যদি বৃদ্ধি পায়, নগদ জমার হার যদি বৃদ্ধি পায়, তাহলে যেটা ঘটবে, ব্যাংকের জমার হার বৃদ্ধি যদি পায়, সেই ক্ষেত্রে ধরেন আগে কত পার্সেন্ট জমা রাখতো? 4%। এখন ধরলাম রেটটা বৃদ্ধি করা হলো, রেট বাড়াইয়া 6% করা হলো। তাহলে আগে যে পরিমাণ টাকা তাদেরকে জমা রাখতে হতো তার চাইতে বেশি পরিমাণ টাকা এখন কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা লাগতেছে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার সামর্থ্য কমে আসে, বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায় এবং ফলশ্রুতিতে বাজারে মুদ্রা সরবরাহের পরিমাণটা হ্রাস পায়, যা মূল্যস্ফীতিকে কি করে? নিয়ন্ত্রণ করে। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করে। মূল্যস্ফীতির পরিমাণ কি হয়? নিয়ন্ত্রিত হয়। কিসের মাধ্যমে? এই নগদ জমার হার বৃদ্ধি করার মাধ্যমে। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। অ্যান্সার ছিল অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্নে যেতে চাই, কোয়েশ্চেন নাম্বার 2। ওকে স্যার, গুণগত পদ্ধতি থেকে কি প্রশ্ন আসবে? তাফসিন খন্দকার, আপনি হয়তো আমার কথাটা খেয়াল করেন নাই ভালো মতো, আমি আবার বলছি, খেয়াল করেন। কেন্দ্রীয় ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি দুইটা, একটা সাধারণ পদ্ধতি বা সংখ্যাত্মক পদ্ধতি, আরেকটা হচ্ছে গুণগত পদ্ধতি বা নির্বাচনমূলক পদ্ধতি। স্যার, এর মধ্যে যেটা সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, এই জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন অতীতেও অসংখ্যবার আসছে এবং এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। তাইলে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, এই জায়গাটা থেকে আমরা সৃজনশীল প্রশ্নের জন্য এইটা ভালো মতো পড়ব। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, এখান থেকে স্যার সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, 100-তে 100% সম্ভাবনা। ফাইন, শেষ। তারপরে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যেটা গুণগত পদ্ধতি, গুণগত পদ্ধতি বা নির্বাচনমূলক পদ্ধতি, গুণগত বা নির্বাচনমূলক যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে আপনার সৃজনশীল প্রশ্ন তেমন একটা আসে না বললেই চলে। এই জায়গাটা আমাদেরকে এমসিকিউ এর জন্য ভালোভাবে পড়তে হবে, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। তবে এখান থেকে সৃজনশীল সাধারণত আসে না, যদি চলে আসে, কারণ প্রশ্নপত্রের ধরন চেঞ্জ হচ্ছে। গতানুগতিক যেই প্যাটার্নে প্রশ্ন হতো 2025 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নপত্রে কিছু পরিবর্তন আসতেছে। আর এই পরিবর্তন আসার ফলে যেটা সাধারণত আসতো সেটার পরিবর্তে স্যার এখান থেকে যদি সৃজনশীল প্রশ্ন চলে আসে, তখন আপনি কি টিচারকে যায় বলতে পারবেন স্যার এখান থেকে কোশ্চেন কেন করলেন? বলার তো সুযোগ নাই। তাহলে আমরা দুইটা পদ্ধতি ভালো মতো শিখবো, কিন্তু বেশি গুরুত্ব দিব কোনটা? বেশি গুরুত্ব দিব সাধারণ পদ্ধতি। আশা করি আর ঝামেলা থাকবে না। ক্লিয়ার? স্যার এই অধ্যায় থেকে সিকিউ কয়টা আসবে? এই অধ্যায় থেকে আমার ধারণা কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা সৃজনশীল প্রশ্ন আসা উচিত, ন্যূনতম 2টা সৃজনশীল প্রশ্ন আসা উচিত। 2টাই আসা উচিত, একটা তো আসবে কনফার্ম, 2টাও আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করে দেখেন, রিজার্ভ রেশিও, এইটা পরিবর্তনের মাধ্যমে কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার করতে চাই। রিজার্ভ রেশিও, এইটা রিজার্ভ রেশিও ভালো মতো বোঝেন। রিজার্ভ রেশিও মানে হচ্ছে বিধিবদ্ধ জমার হার, বিধিবদ্ধ জমার হার। রিজার্ভ রেশিও মানে হচ্ছে বিধিবদ্ধ জমার হার।
বিধিবদ্ধ জমার হার। ইংরেজি নাম বলবো হচ্ছে আমরা স্ট্যাটিউটরি, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ অর রেশিও, রিজার্ভ অর রেশিও, এটাকে সংক্ষেপে ইংরেজিতে আমরা বলি হচ্ছে SLR। কি নাম বলা হয়? SLR। এই SLR এটাকে বলা হয় হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কিসের হার? বিধিবদ্ধ জমার হার। কেন্দ্রীয় ব্যাংক প্রথমে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রথমে বাণিজ্যিক ব্যাংক কি জমা রাখে? CRR জমা রাখে। CRR এর হার কত পার্সেন্ট? 4%। তারপরে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের তারল্য চাহিদা মেটানোর জন্য বাধ্যতামূলকভাবে বিধিবদ্ধ জমার হার সংরক্ষণ করে SLR। এই SLR এর পরিমাণটা হচ্ছে বর্তমানে 13% সাধারণ বাণিজ্যিক ব্যাংক সমূহের জন্য। সাধারণ বাণিজ্যিক ব্যাংক যেগুলো, তাদের জন্য হচ্ছে কত পার্সেন্ট? 13%। তবে যারা হচ্ছে ইসলামী ধারার ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে প্রচলিত আছে, এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এদের জন্য এই SLR এর হার হচ্ছে 5.5%, 5.5%, অনেকটুকু কম। কার চাইতে? বাণিজ্যিক ব্যাংকগুলোর তুলনায় 13%-এর জায়গায় তাদেরকে রাখতে হচ্ছে কত? 5.5%। ইসলামী ব্যাংকিংয়ের জন্য অনেক কম, আর সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কিছুটা বেশি, 13%। এটাকেই বলা হয় হচ্ছে বিধিবদ্ধ জমার হার। আর এই বিধিবদ্ধ জমার হার এইটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে যা ঘটবে, বিধিবদ্ধ জমার হার এটার পরিবর্তন যদি ঘটে তাহলে ঋণ প্রদান ক্ষমতা, প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ প্রদান ক্ষমতা আছে এটার পরিমাণ সম্প্রসারণ হবে, বৃদ্ধি পাবে। কখন সম্প্রসারণ হবে? যদি আপনার রিজার্ভ রেশিও এর পরিমাণটা কি হয়? রিজার্ভ রেশিওর পরিমাণ যখন হ্রাস পাবে, রিজার্ভ রেশিওর পরিমাণ হ্রাস পেলে ঋণ ক্ষমতার পরিমাণ বৃদ্ধি পাবে। আর রিজার্ভ রেশিওর পরিমাণ যদি বৃদ্ধি পায়, রিজার্ভ রেশিওর পরিমাণ বৃদ্ধি পেলে ঋণ প্রদান ক্ষমতা কি হবে? হ্রাস পাবে। ঋণ প্রদান ক্ষমতার পরিমাণটা হ্রাস পাবে। বৃদ্ধি পেলে হচ্ছে হ্রাস পাবে, আর হ্রাস পেলে হচ্ছে সম্প্রসারণ বা বৃদ্ধি পাবে। আশা করি বুঝাইতে পারছি আমি। স্যার আমি সাধারণত সবই পড়ি, একটা অধ্যায়ের কোনো কিছুই বাদ দেই না, গুণগত পদ্ধতিটা বুঝতেছি না, তাই শিওর হইলাম এটা গুরুত্বপূর্ণ। ওকে, গুণগত পদ্ধতি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ পদ্ধতি। তাফসিন খন্দকার, আপনার আগ্রহ দেখে আমার খুব ভালো লাগলো যে আপনি একটা চ্যাপ্টারের পুরাপুরি পড়েন। যদি আপনারা মেইন বই থেকে পুরা চ্যাপ্টারটা ভালো মতো পড়েন, কনসেপ্ট যেমন ক্লিয়ার থাকে, এর পাশাপাশি সিকিউ এমসিকিউ সবই অ্যান্সার করা সম্ভব। ওকে ফাইন, আসেন এই কোশ্চেনটা বুঝছি কিনা আমরা। কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। দেখেন বুঝতে পারছি কিনা সবাই? ক্লিয়ার সবার কাছে? ওকে আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 3 দেখেন, 3 নাম্বার প্রশ্ন। এখানে যা লিখছি তার মধ্যে থেকে অ্যান্সার মিলে যাচ্ছে। নিচের কোন ব্যাংকের জন্য বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ? স্যার বিধিবদ্ধ রিজার্ভ মানে কি? SLR। এই SLR এর পরিমাণ কম, SLR এর পরিমাণ কম। SLR এর পরিমাণ কার জন্য কম? কার জন্য? ইসলামী ধারার ব্যাংকিংগুলোর জন্য হচ্ছে কম। তো ইসলামী ধারার ব্যাংক এখানে কোনটা আছে? শাহজালাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এটা হচ্ছে অ্যান্সার। শাহজালাল ইসলামী ব্যাংক, এটা হচ্ছে বিধিবদ্ধ সংরক্ষণের হার কম। ইসলামী ব্যাংকগুলোর জন্য কত পার্সেন্ট রাখতে হয়? 5.5% রাখতে হয়, 5.5% রাখতে হয়। সো এই জন্য এটার পরিমাণটা কম হবে। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। ওকে 2 শেষ 3 শেষ। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত পড়লাম। কোশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্নে আসেন। এখান থেকে আমরা শেখার চেষ্টা করব যে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের গুণগত গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি জানতে চাইছে। ওকে কমেন্টে একটু উত্তর চাই আপনাদের কাছ থেকে। কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটা? কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, উত্তর দেন তাড়াতাড়ি উত্তর দিবেন সবাই। কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি,
কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। গুণগত বা যার অন্য নাম হচ্ছে নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংকের গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, ডাইরেক্ট অ্যাকশন, প্রত্যক্ষ ঋণ ব্যবস্থা। খেয়াল করেন, আমি লিখে দিতে চাই একটু আপনাদেরকে, এবং এই কোশ্চেনটার মাধ্যমে একটু আমরা বুঝেও নিতে চাই যে গুণগত পদ্ধতিগুলো কি এবং এটা কিভাবে ফাংশন করে। একটু আমার সাথে সাথে মনোযোগ দিয়ে বুঝেন, যদি পারেন খাতার মধ্যে লেখেন, না লিখলে সমস্যা নাই, বুঝার চেষ্টা করাটা জরুরি। খেয়াল করেন, কেন্দ্রীয় ব্যাংকের গুণগত পদ্ধতি যেগুলো আছে, যার মধ্যে প্রথম নামটা হবে হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। এই ঋণের বরাদ্দকরণ নীতি এইটা দ্বারা যেটাকে বোঝানো হয় যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তারা যখন ঋণ দিতে উৎসাহিত করবে, ঋণগুলো দেয় কারা? ঋণ দিবে বাণিজ্যিক ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংক কাকে ঋণ দিবে, কাকে ঋণ দিবে না, এই নির্দেশনাটা কে প্রদান করে? কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক ধরেন তারা বলল যে আমরা হচ্ছে কৃষি ক্ষেত্রে উন্নতি করতে চাই, কারণ আমাদের বাংলাদেশে খুব বেশি পরিমাণে আমরা ইন্ডাস্ট্রি করতে পারবো না, জায়গার পরিমাণ কম, দক্ষ লোকবল আমাদের নাই, তো আমাদের কৃষি ক্ষেত্রে আমরা বেশি ডেভেলপ করতে চাই। তো আমরা কি করব? কৃষি ক্ষেত্রে আমরা বেশি পরিমাণে ঋণ দিব, কৃষি খাতে ঋণের পরিমাণটা আমরা বৃদ্ধি করব, আর হচ্ছে শিল্প খাতে আমরা হচ্ছে ঋণের পরিমাণ কি করব? হ্রাস করে দিব। শিল্প খাতে ঋণের পরিমাণ হ্রাস আর কৃষি খাতে ঋণের পরিমাণ বৃদ্ধি। এটা যদি কেন্দ্রীয় ব্যাংক আগামী বছরের জন্য ইমপ্লিমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, ব্যাংকের কাছে যায় যদি বলেন ভাই আমাকে ঋণ দেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শিল্প খাতে তারা ঋণ দিতে উৎসাহিত বোধ করবে না। এবার আপনি একটা এগ্রিকালচারের জন্য ঋণ নিতে চান, যে আমি একটা কৃষি খামার করব, কৃষিকাজ করব, তাহলে কৃষিকাজের জন্য আপনাকে কি ঋণ দেওয়াটা বাণিজ্যিক ব্যাংকের জন্য খুব সহজতর হবে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কৃষি খাতে ঋণের পরিমাণ বাড়াইতে হবে। তাহলে ঋণের বরাদ্দকরণ নীতি, কোন খাতে ঋণ দেওয়া হবে, কোন খাতে ঋণ দেওয়া হবে না, এইটা কে নির্দেশনা দেয়? কেন্দ্রীয় ব্যাংক। এবং এর মাধ্যমে স্পেসিফিক একটা সেক্টর বেশি ডেভেলপ করে, অন্য সেক্টরটার পরিমাণটাকে ডাউন করানো হয়। এখন কোন সেক্টরে আমরা বেশি ডেভেলপমেন্ট করতে চাই, এটা সরকার নির্ধারণ করে, সরকার পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক সেই আকারে নিয়ম নীতি প্রণয়ন করে, আর নীতিটা বাস্তবায়ন করে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। দেখেন এবার বুঝছেন কিনা, বুঝতে পারছেন কিনা? ওকে, তারপর এবার 2 নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। যেমন মনে করেন ভোক্তা, কনজিউমার, কাস্টমার, গ্রাহক, আমরা যারা সাধারণ জনগণ, আমরা মাঝে মধ্যে বাড়ি করার জন্য ঋণ নিয়ে থাকি, গাড়ি কেনার জন্য ঋণ নিয়ে থাকি, শিক্ষার জন্য ঋণ নিয়ে থাকি। এটাই হচ্ছে কনজিউমার লোন বা কাস্টমার লোন। ব্যক্তি বিশেষকে ঋণ দেওয়া হবে। এখন এই ব্যক্তি বিশেষকে কাকে ঋণ দিবেন, কাকে ঋণ দিবেন না, এটা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকে, যে যার আয়ের পরিমাণ বেশি, যে ভালো চাকরি বাকরি করে, সরকারি চাকরিজীবী হলে ঋণ পাওয়াটা সহজ, বেসরকারি চাকরিজীবী হলে ঋণ পাওয়াটা কঠিন। এখন আপনি স্টুডেন্টের লোন নিতে চান, সেই ক্ষেত্রে দেখবে আপনার বাবার আর্থিক সামর্থ্য কেমন আছে। এখন আপনি একটা গাড়ি কিনতে চান, ব্যাংক যাচাই বাছাই করে দেখবে যে গাড়ি আদৌ আপনার প্রয়োজন আছে কি আছে না, অথবা গাড়ি চালানোর মতো সামর্থ্য আপনার আছে কিনা, ঋণ আপনি ফেরত দিতে পারবেন কিনা। তাহলে কনজিউমারকে ঋণ দেওয়া হবে কি হবে না, এইটা তারা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। তারপরে 3 নাম্বার যে নামটা সেটা হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। খেয়াল করে দেখেন এই বিষয়টা, আপনারা নামগুলো সব জানেন, আমি সহজ ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি যাতে মাথায় যেন সেট হয়ে থাকে। জামানতি ঋণ মানে কি? আপনি ব্যাংকের কাছ থেকে ঋণ নেবেন, তার বিপরীতে আপনাকে কি রাখতে হবে? জামানত রাখতে হবে, মর্টগেজ রাখতে হবে। যেমন আপনার জমি আছে, জমির দলিলটা ব্যাংকের কাছে দিয়ে আপনি হচ্ছে ঋণ নিচ্ছেন। তো এখানে স্যার
প্রান্তিক হার এটার দ্বারা যা বোঝানো হয়, প্রান্তিক হার কথাটার মানে হচ্ছে আপনি যখন জামানতি ঋণ গ্রহণ করতেছেন এর জন্য যে পরিমাণ সুদের হার, সেই সুদের হারটাকে বাড়ায় দেওয়া অথবা কমায় দেওয়া। যেমন আপনি মর্টগেজ রেখে লোন নেবেন, আগে হয়তোবা ছিল 11%, এখন হয়তোবা ঋণের পার্সেন্টেজ হচ্ছে 13%। স্যার সুদ যখন আপনাকে বেশি দিতে হবে আপনি ঋণ নিতে অনুৎসাহিত বোধ করবেন, যখন আপনাকে সুদ কম দিতে হবে আপনি ঋণ নিতে বেশি আগ্রহ বোধ করবেন। তাহলে মর্টগেজ লোন বা জামানতি ঋণের এই পার্সেন্টেজটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি। এটা কে পরিবর্তন করে? পরিবর্তন করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। 4 নাম্বার যেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, এইটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আরও একটা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। সরাসরি সে চাইলে যে কোনো স্টেপ নিতে পারে, এটা পূর্ব কোনো পরিকল্পনার কিছু না, কোনো একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে সাথে সাথে তারা অ্যাকশনে যেতে পারে। তারপরে দেখেন 5 নাম্বার যেটা, সেটার নাম হচ্ছে নৈতিক প্ররোচনা। নৈতিক প্ররোচনা আরেকটা নাম, শেষ করে নেই লিখে তারপরে আলোচনা করে দিচ্ছি। 6 নাম্বার যে নামটা, সেটার নাম হচ্ছে প্রচারণা পদ্ধতি। প্রচারণা পদ্ধতি, প্রচারণা পদ্ধতি, এই সবগুলো পদ্ধতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। খেয়াল করেন যা বলতে চাচ্ছিলাম আমি, এই প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ এইটার মানে কি? প্রত্যক্ষ ব্যবস্থা, যেমন আমাদের বাংলাদেশে এখন নির্বাচনের মৌসুম চলে আসছে, নির্বাচনের সময় দেখা যায় যে যারা প্রার্থী তাদেরকে মনোনয়ন দাখিলের সময় তাদেরকে তাদের ঋণ আছে কিনা সেটার ডকুমেন্টস হচ্ছে জমা দিতে হয়। এখন যারা ঋণ খেলাপি তাদের মনোনয়ন কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। এখন যেই নির্বাচনকালীন ব্যবস্থা, কত টাকা ঋণ থাকলে তাকে ঋণ খেলাপি বলবেন অথবা ঋণ খেলাপি বলবেন না, এটা এখন সিদ্ধান্ত নিতে হবে। আগের যে নিয়মকানুন ছিল সেই পরিবর্তিত অবস্থা থেকে বর্তমান সিচুয়েশনে আপনাকে সরাসরি কোনো অ্যাকশন নেওয়া লাগতে পারে। আগে আপার জমানা ছিল, এখন তো দুলাভাইয়ের জমানা। গতকালকে সিলেটে আমাদের একটা বড় দলের প্রধান গেলেন, যাওয়ার পরপরই তার নামে স্লোগান উঠছে দুলাভাই নামে। কারণ কি? উনি ওনার শ্বশুর বাড়িতে গেছেন। তো এই যে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, বর্তমান সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক তার সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করে, সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। নৈতিক প্ররোচনা, নৈতিক প্ররোচনা মানে হচ্ছে যারা ঠিকমতো ঋণ প্রদান করে, ঋণের সুদ প্রদান করে, আয়কর প্রদান করে, তাদেরকে কি করা হয়? তাদেরকে হচ্ছে প্রচারণা এমনভাবে দেওয়া হয় যে তারা ভালো মানুষ, যে আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো পরিশোধ করেন আপনাকে ভালো হিসেবে গণ্য করা হবে। আর যারা ঋণ খেলাপি তাদেরকে একটু ডাউনগ্রেড দেখানোর চেষ্টা করা হবে, অথবা তাদের নামে এমন প্রচারণা হবে যে এই কাজটা করা ঠিক না। এই নৈতিক প্ররোচনার মানে হচ্ছে আপনি ভালো রাস্তায় চলেন, ঋণ ঠিকমতো পরিশোধ করেন, এইটাকে এমফাসাইজ করা হয়, যে আপনার মোরালিটির পরিমাণটাকে বাড়ানোর চেষ্টা করা হয়। তো চোরে না শোনে ধর্মের কাহিনী, আমাদের বাংলাদেশে নৈতিক কথাবার্তা শুনতেই ভালো লাগে, আমরা কি সেই কাজটা করি? সাধারণত করি না। তবে এই নৈতিক প্ররোচনার মাধ্যমে কিছু কিছু মানুষের মধ্যে পরিবর্তন তো আসতেই পারে। আর সবার লাস্টে প্রচারণা পদ্ধতি, পাবলিসিটি, এটা নৈতিক প্ররোচনারই একটা অংশ, যে যারা হচ্ছে ঠিকঠাক মতো ঋণ পরিশোধ করছে তাদের নামে তাদেরকে গিফট দেওয়া, পুরস্কার দেওয়া, তাদেরকে সিআইপির মর্যাদা দেওয়া, এই প্রচারণামূলক পদ্ধতিগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করে থাকে। এখান থেকে সাধারণত এমসিকিউ অংশেই প্রশ্ন বেশি এসে থাকে। সো এই জায়গাটার নামগুলো এবং কোনটা কি সেটা একটু ভালো মতো জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হয়। আর কেন্দ্রীয় ব্যাংকের আর যে পদ্ধতিগুলো দেওয়া আছে এখানে, ব্যাংক হার নীতি, জমার হার পরিবর্তনের নীতি, আর হচ্ছে খোলা বাজারের নীতি, এই তিনটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি বা সংখ্যাত্মক পদ্ধতি, সাধারণ পদ্ধতি বা সংখ্যাত্মক পদ্ধতি, যেই তিনটা সম্পর্কে অলরেডি আমরা মোটামুটি কিছুটা আলোচনা করে ফেলছি। ব্যাংকের হার নীতি আমরা পড়ছি, যে রেট বাড়ানো কমানো, জমার হার পরিবর্তন, বিধিবদ্ধ জমার হার পড়ছি আমরা। খোলা বাজার নীতি মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে, অর্থাৎ শেয়ার বাজার থেকে সিকিউরিটিজ ক্রয় করতে পারে, অথবা সিকিউরিটিজ কি করতে পারে? সে খোলা বাজারে বিক্রয় করতে পারে। জামানতি ঋণের প্রান্তিক হার, জামানতি ঋণের প্রান্তিক হার, এই বিষয়টা আরেকবার বলেন স্যার। জামানতি ঋণের প্রান্তিক হার সেই বিষয়ে
সেই বিষয়ে যদি আরেকটু এলাবোরেট বলতে চাই, যেমন মনে করেন যেটা বলছিলাম জামানতি ঋণের প্রান্তিক হার, খেয়াল করেন আপনি এক খণ্ড জমি আছে, আপনার জমির দাম ধরেন 1 কোটি টাকা, আপনার জমির মূল্য হচ্ছে 1 কোটি টাকা। এখন 1 কোটি টাকা দামের একটা জমি আপনি ব্যাংকের কাছে কি রাখলেন, বন্ধক, অথবা ব্যাংকে সেটা কি হিসেবে দিলেন, জামানত। এখন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই যে জমি আপনি যেটা বন্ধক রাখলেন, সেই জমির যে মূল্য, সেই জমির মূল্যের 80% হচ্ছে নির্দেশনা হচ্ছে যে আপনি ঋণ পাবেন। জমির যত টাকা মূল্য তার 80% আপনাকে ঋণ দেওয়া হবে। তাহলে 1 কোটি টাকার যদি 80% আমরা করি, তাহলে আপনি ঋণ পাবেন কত, 80 লক্ষ টাকা। কারণ এই রেটটা চাইলে কেন্দ্রীয় ব্যাংক চেঞ্জ করতে পারে। যেমন জমির মূল্য 1 কোটি টাকা, কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দিল যে জমি বা যা আপনি বন্ধক রাখতেছেন সেইটার আপনি এখন থেকে 80% না, আপনি এখন থেকে 75% ঋণ পাবেন। তার মানে আগে আপনি 80 লক্ষ টাকা ঋণ পাইলে এখন পাবেন কত টাকা, 75 লক্ষ টাকা। এই যে জামানতি কি পরিমাণ ঋণ পাওয়া যাবে, এই রেটটার পরিবর্তন, এই রেট পরিবর্তনটাই হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। যে যা আপনি জামানত রাখছেন তার কতটুকু আপনাকে ঋণ দেওয়া হবে। আপনার জমির দাম 1 কোটি টাকা, আপনাকে 5 কোটি টাকা তো আর লোন দিয়ে দিবে না, কারণ টাকা যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনার জমি নিলাম করে ব্যাংক টাকাটা আদায় করবে। তাহলে আপনি যা জমা রাখছেন তার চাইতে কম আপনাকে ঋণ দেওয়া হবে, কত পার্সেন্ট, সেটাই হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হার। আশা করি ক্লিয়ার। তাফসীর খন্দকার ক্লিয়ার কিনা স্যার, বুঝছেন কিনা? ক্লিয়ার সবার কাছে? আলোচনা শেষ। ওকে, অ্যান্সার ছিল অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতি এর অন্তর্ভুক্ত নয়? পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটা? পরিমাণগত পদ্ধতি, সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বা পরিমাণগত পদ্ধতি এর অন্তর্ভুক্ত নয়। যেটা অন্তর্ভুক্ত কোনটা? ব্যাংকের হার, খোলা বাজার, জমার হার, এই তিনটা অন্তর্ভুক্ত। যে অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ। আর এই ঋণের বরাদ্দকরণ কোন নীতি? গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা নির্বাচনমূলক। গুণগত বা নির্বাচনমূলক। অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার এ। এইটা পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয়। দেখেন বুঝছি কিনা? ক্লিয়ার? ঝামেলা আছে? আর কোনো ঝামেলা নাই? ওকে, সো এই জায়গাটা যদি একটু ভালো মতো আপনারা সবাই বুঝে থাকি, 5টা কোশ্চেন পড়লাম এবং পাশাপাশি এই আমাদের গুরুত্বপূর্ণ অংশটাও আলোচনা অলরেডি আমাদের হয়ে গেল। লাস্ট কোশ্চেন এমসিকিউ অংশের জন্য কোশ্চেন নাম্বার 6 নাম্বার প্রশ্ন, খেয়াল করেন নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহৃত হয় না? কোনটাকে ঋণ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা যাবে না? খোলা বাজারের কার্যক্রম, এইটা ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি। ব্যাংকের হার, এইটা পদ্ধতি। পরিবর্তনশীল রিজার্ভ অনুপাত, অর্থাৎ এটা দ্বারা আপনি হচ্ছে এসএলআর এর পরিবর্তনটা চেঞ্জ করার কথা বলা হচ্ছে। ব্যাংক হার মানে হচ্ছে সিআরআর এর পরিবর্তন, এটা করা। বিল বাট্টাকরণ, এইটা হবে হচ্ছে অ্যান্সার। এইটা ঋণ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহৃত হয় না। অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ডি নাম্বার অপশনটা হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কি না এই পর্যন্ত? ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে আসেন আমরা এবার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন পড়ার আগে, এই যে আমি এতক্ষণ যাবত যেই বিষয়টা নিয়ে ঘেঁষাঘেঁষি করলাম, কথাবার্তা বললাম, বিস্তারিত বলার চেষ্টা করলাম, একটা কোশ্চেন নিয়ে বারবার পেঁচাইলাম, প্যাচগোছ নিয়ে বেশি আলোচনা করলাম, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ছক এখানে দেওয়া আছে। খুব ভালো মতো এই ছকটা আমাদের সবাইকে বুঝতে হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বা সংখ্যাত্মক পরিমাণগত বা প্রত্যক্ষ পদ্ধতি সমূহ। স্যার এই জায়গা থেকেই আপনার হচ্ছে সৃজনশীল প্রশ্ন, সিকিউ প্রশ্ন বেশি এসে থাকে। সো এই একটা ছক যদি আপনি ভালো মতো দেখেন, বুঝেন, তাহলে সৃজনশীল প্রশ্ন যেটাই আসুক অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। জাস্ট মনোযোগ দিয়ে একটু বুঝতে হবে কিভাবে পড়বেন শুধু আমার সাথে খেয়াল করে। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ যে পদ্ধতি আছে, সাধারণ পদ্ধতিগুলোর মধ্যে 1 নাম্বার পদ্ধতি কি স্যার?
সেটা হচ্ছে ব্যাংকের হার। ব্যাংকের হার বৃদ্ধি পেতে পারে, ব্যাংকের হার হ্রাস পেতে পারে। তাহলে বৃদ্ধি পেলে যা ঘটবে, হ্রাস পেলে ঠিক তার বিপরীতটা ঘটবে। বৃদ্ধি পেলে যেটা ঘটবে, হ্রাস পেলে তার সিআরআর এর সঠিক পূর্ণরূপ কি? সিআরআর এর পূর্ণরূপ হচ্ছে স্যার, সিতে হচ্ছে ক্যাশ, ক্যাশ, আর হচ্ছে আর দ্বারা হচ্ছে রিজার্ভ, ক্যাশ রিজার্ভ, আর হচ্ছে রেশিও অথবা রেট, রেশিও অথবা রেট একই জিনিস। তাহলে সিআরআর, সিআরআর, সিআরআর এ হচ্ছে এটার এলাবোরেশন। সিআরআর এর বাংলা হচ্ছে নগদ জমার হার, নগদ জমার হার, এ হচ্ছে এটার পূর্ণাঙ্গ এলাবোরেশন। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক তাদের আমানতের 4% কোথায় বাধ্যতামূলক জমা রাখে? কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এইটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে কন্ট্রোল করে, কন্ট্রোল করার একটা সিস্টেম, যে আপনার টাকা পয়সা আপনি ওনার কাছে জমা রাখবেন, টাকা যখন অন্যজনের কাছে চলে যাবে আপনি অটোমেটিক তার কন্ট্রোলে চলে আসতে বাধ্য। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক, বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক। বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার একটা মাধ্যম হচ্ছে এই সিআরআর, নগদ জমার হার রাখা। আচ্ছা, খেয়াল করে দেখেন যা বলছিলাম, কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে প্রথমটা ছিল ব্যাংকের হার, তারপরে 2 নাম্বার যে পদ্ধতিটা সেটার নাম হচ্ছে স্যার খোলা বাজারের কার্যক্রম। খোলা বাজার থেকে আপনি কি করতে পারেন? খোলা বাজারে সিকিউরিটিজ আপনি বিক্রয় করতে পারেন, খোলা বাজার থেকে সিকিউরিটিজ আপনি হচ্ছে ক্রয় করতে পারেন। স্যার সিকিউরিটিজ বলতে কাকে বুঝাবো আমরা? সিকিউরিটিজ মানে হচ্ছে কোম্পানির শেয়ার অথবা কোম্পানির ঋণপত্র অথবা কোম্পানির বন্ড, শেয়ার, ঋণপত্র, বন্ড, অথবা আরও থাকতে পারে এখানে বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্র, কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র। এই বিষয়গুলো শেয়ার, ঋণপত্র, বন্ড, বাণিজ্যিক পত্র, এগুলো শেয়ার বাজার থেকে বা মূলধন বাজার থেকে। খোলা বাজার মানে কি? যেখানে সব কিছু খুলে রাখে। খোলা বাজার মানে হচ্ছে দেশের মূলধন বাজারকে নির্দেশ করছে। আর মূলধন বাজারে কি কেনা বেচা করা হয়? শেয়ার, ঋণপত্র, ডিবেঞ্চার, এগুলো ক্রয় বিক্রয় করা হয়। তাহলে এই খোলা বাজার বা শেয়ার বাজার থেকে কি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক যখন ক্রয় করে, তারা কি ক্রয় করে? শেয়ার ক্রয় করে, ঋণপত্র ক্রয় করে, বন্ড ক্রয় করে, বাণিজ্যিক পত্র, এগুলো সব তারা কি করে? ক্রয় করে, পারচেজ করে। আর কেন্দ্রীয় ব্যাংক বিক্রয় করে কোনটা? খেয়াল করে দেখেন, কেন্দ্রীয় ব্যাংক বিক্রয় করে যেটা, সেটা হচ্ছে ট্রেজারি, ট্রেজারি বিল, ট্রেজারি বিল, ট্রেজারি বিল বা ট্রেজারি নোট, ট্রেজারি বিল, ট্রেজারি বিল বা ট্রেজারি নোট, এটা হচ্ছে স্বল্প মেয়াদি। আরেকটা হচ্ছে ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী। আর এই ট্রেজারি বন্ড কে বিক্রয় করে? ট্রেজারি বন্ড বিক্রয় করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কার অধীনে থেকে? সরকারের অধীনে থেকে। সরকারের যখন টাকা পয়সার দরকার, সরকার কি করে? ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড ইস্যু করে। আর এই ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড কে বিক্রয় করে? বিক্রয় করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কাদের কাছে বিক্রি করে? জনগণের কাছে বিক্রি করে। তাহলে বিক্রয় করে কি? ট্রেজারি বিল বা বন্ড। ক্রয় করে কি? শেয়ার, ঋণপত্র, ডিবেঞ্চার, বাণিজ্যিক পত্র, এগুলো তারা হচ্ছে ক্রয় করে। তারপরে 3 নাম্বার যে পদ্ধতি, সেটার নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে জমার হার। কেন্দ্রীয় ব্যাংকের জমার হার, কেন্দ্রীয় ব্যাংকের জমার হার, এটার পরিমাণ বাড়াইতে পারে অথবা কমাইতে পারে। তাহলে এখান থেকে আমরা যেটা ভালো মতো শিখব সেটা হচ্ছে শুধু আমরা বৃদ্ধির পরিমাণটা ভালো মতো শিখব। বৃদ্ধি করলে যেটা যেটা ঘটে, বৃদ্ধি করলে, তারপরে হচ্ছে বিক্রয় করলে, বৃদ্ধি করলে বা বাড়ালে, এইটা ভালো মতো শিখবেন। বাড়াইলে যেটা ঘটে, হ্রাস করলে ঠিক তার উল্টাটা ঘটবে। এইভাবে একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে। দুটা পড়লে একসাথে, বৃদ্ধি হ্রাস একটার অপোজিট, দুইটা একসাথে পড়লে ঝামেলায় পড়বেন, প্যাচ লাগবে। সহজ করার জন্য একটা পড়বেন, অন্যটা পড়ার দরকার নেই, অন্যটা ঠিক তার উল্টা ঘটবে। খেয়াল করেন, ব্যাংকের হার যদি আমরা বাড়াই, ব্যাংকের হার বাড়াইলে কি হবে? সুদের হারটা বৃদ্ধি পাবে। সুদের হার যদি বাড়ে তাহলে মানুষ সঞ্চয় বেশি বেশি করবে, বাড়বে। তাহলে সঞ্চয় যদি আমি বাড়ি,
সঞ্চয় যদি আমি করে রাখি, টাকা যদি জমায়ে রাখি, তার মানে মুদ্রার সরবরাহ কি হবে? হ্রাস পাবে। আমি যদি কিপটা হয়ে যাই, যে আগে আমি চায়ের দোকানে গেলে আমি চা নিজে খাইতাম, অন্যদেরকে খাওয়াইতাম, টাকা খরচ করতাম, এখন আমি কিপটা হয়ে গেছি, আমি এখন শুধু নিজেই চা খাই, অন্যদেরকে খাওয়াই না। তার মানে কি? আমার অর্থ খরচ করার প্রবণতা কমে গেছে, অর্থ প্রবাহের পরিমাণ কি হবে? হ্রাস পাবে। আমি এখন খরচ না করে কি করছি? সঞ্চয় করছি। সঞ্চয়ের পরিমাণ বাড়াইলে অর্থ প্রবাহের পরিমাণটা কমবে। অর্থ প্রবাহের পরিমাণ যদি কমে আসে, আমাদের মূল্যস্ফীতির পরিমাণ কমে আসবে। মূল্যস্ফীতির পরিমাণ যদি কমে আসে, আমদানির পরিমাণ কমবে, কিন্তু রপ্তানির পরিমাণ বাড়বে। আমদানি এবং রপ্তানি এর মধ্যে, আমদানি মানে আমাদের দেশে পণ্য আমরা নিয়ে আসতেছি। আমাদের দেশে যখন পণ্য আমরা আমদানি করি, তখন বাহিরের দেশে আমরা কি করি? আমরা আমাদের ডলারের পরিমাণ কি হয়? ডলার প্রদান করি, পণ্য আমদানি করি, তাহলে আমাদের ডলারের পরিমাণটা কি হয়? হ্রাস পায়, যেটা আমাদের ফরেন রিজার্ভের পরিমাণটা হ্রাস পাবে। ফরেন রিজার্ভের পরিমাণ হ্রাস পাওয়া ভালো সংবাদ না। একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে তার ফরেন রিজার্ভের উপর। সো এই ডলার যে কারেন্সি, এটার পরিমাণটা আমরা বাড়াইতে পারি কখন? যখন আমরা পণ্য রপ্তানি করব। আমরা বিদেশে পণ্য পাঠাচ্ছি, বিনিময়ে আমাদের কাছে কি? ডলার আসতেছে। সো আমাদের রপ্তানি বাড়াইতে হবে, আমদানি কমাইতে হবে। এটা আমাদের অর্থনীতির জন্য ভালো সূচক হিসেবে বিবেচিত হয়ে থাকে। সো এই বিষয়টা যদি ভালো মতো বুঝে থাকেন, এই একটা ভালো মতো বুঝেন, দেখেন এইটার সাথে এই বিক্রয়ের জিনিসটা মানে বাড়বে। এখানে এই যে বাড়বে, এর পরিমাণ কমে আসবে, এটা বাড়বে। তারপরে খেয়াল করেন, এই যে যদি বাড়াই আমি, এর পরিমাণ বাড়বে, এটা কমবে, আর এই বাড়বে। যে তিনটা জিনিস আমি পড়তে বললাম, যে ব্যাংকের হার যদি বাড়ানো হয়, খোলা বাজার থেকে সিকিউরিটি যদি বিক্রয় করা হয়, কেন্দ্রীয় ব্যাংকে জমার হার যদি বাড়ানো হয়, এই তিনটা ভালো মতো পড়বেন। তিনটার ফরম্যাট একই, এবং এর অপোজিট হ্রাস পেলে বা কমালে, অথবা ক্রয় করলে। এই জায়গাটা একটু ভালো মতো বুঝবেন। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে মূল্যস্ফীতির পরিমাণ বাড়ে না কমে, আমদানি রপ্তানি বাড়ে না কমে, অর্থ প্রবাহ বা ঋণ প্রবাহ বাড়ে না কমে। এই বিষয়গুলো একটু ভালো মতো বুঝে খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো এই জায়গাটা, এই ছকটা ভালো মতো পড়লে সিকিউ খুব সহজেই আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। আসেন, এখান থেকে যা যা শিখলাম আমরা, এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সৃজনশীল, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তার আগে এই তিনটা ইনফরমেশন একটু দেখে রাখেন। ব্যাংক হার নীতি এটা প্রচলন করছে যে ব্যাংক, তার নাম ব্যাংক অফ ইংল্যান্ড। সালটা মনে রাখতে হবে 1839। তারপরে খোলা বাজার নীতি, এইটার প্রচলন করছে ওই একই জিনিস, ব্যাংক অফ ইংল্যান্ড, 1914 সালে। এই দুইটা ব্যাংক অফ ইংল্যান্ডের জন্য প্রযোজ্য। আর তারপরেরটা দেখবেন, সেটা জমার হার পরিবর্তন নীতি। এইটা প্রচলন করছে যে ব্যাংক, তার নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম আমেরিকার ব্যাংক, ইউএসএ, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, ইউএসএ। সালটা 1933। এই সালে এটা প্রচলিত হয়েছে, তবে এটা ভালো মতো কাজে লাগানো হয়েছে 1935 সাল থেকে এর ব্যবহার করা শুরু হয়েছে। তাহলে সালগুলো একটু ভালো মতো মনে রাখতে হবে। এই তিনটাই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি, সংখ্যাত্মক পদ্ধতি, পরিমাণগত পদ্ধতি। সো এই তিনটা থেকে যে কোনোটা পরীক্ষাতে আসতেই পারে। যখন আপনি অ্যান্সার করবেন, তখন যদি আপনি কে এইটার প্রচলন করছে, কত সালে, এই লাইনটা যদি আপনি লিখতে পারেন, তাহলে টিচার আপনাকে অন্যদের তুলনায় একটু নাম্বার তো বেশি দিবেই। সো এই জিনিসগুলো আমাদের সবারই জানা থাকা উচিত। আসেন, এখান থেকে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন একটু দেখে আমরা আমাদের ক্লাস শেষ করে তারপরে আমরা নামাজ পড়তে চলে যাব। আসেন, কেন্দ্রীয় ব্যাংক, এখান থেকে সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে তার একটা নমুনা এখানে দেওয়া আছে। একটু মনোযোগ দিয়ে বোর্ডে খেয়াল করেন। এখানে 1 নাম্বার যে প্রশ্ন দেওয়া আছে, যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক
তারা মুদ্রা বাজার যেটাকে স্বল্প মেয়াদি ঋণের বাজার বলা হয়, এই মুদ্রা বাজারে তারা ঋণের প্রবাহ এর পরিমাণটা কি নিয়ন্ত্রণ করতে চায়। মুদ্রা প্রবাহ যদি বেশি হয় সেটাকে কমাবো, আর যদি কম হয় সেটার পরিমাণ বৃদ্ধি করব। মনে রাখবেন, মুদ্রা বাজার এর অন্য নাম বলা যেতে পারে হচ্ছে অর্থ বাজার। আর মুদ্রা বাজার বা অর্থ বাজার এটা হচ্ছে স্বল্প মেয়াদি ঋণের বাজার। স্বল্প মেয়াদি ঋণের বাজার বলা হয় এইটাকে, স্বল্প মেয়াদি ঋণের বাজার বলা হয় কাকে? অর্থ বাজারকে। তো এইটার ঋণের প্রবাহ তারা নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংক কি করলো? আর্থিক বাজার ফিনান্সিয়াল মার্কেট, এখান থেকে তারা আগের তুলনায় অধিক পরিমাণে বেসরকারি মানে হচ্ছে যেটা সরকারি নয় এমন প্রতিষ্ঠান, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি যারা, সেই পাবলিক লিমিটেড কোম্পানি থেকে তারা হচ্ছে বন্ড আর হচ্ছে সিকিউরিটিজ, বন্ড এবং সিকিউরিটিজ দ্বারা আপনি শেয়ারকে বুঝিয়ে থাকতে পারেন। তাহলে কোম্পানির বন্ড, কোম্পানির সিকিউরিটিজ তারা কি করবে? তারা হচ্ছে ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করছে। তাইলে এখন এই বন্ড বা সিকিউরিটিজগুলো কে কিনতেছে? কেন্দ্রীয় ব্যাংক কিনতেছে। কেন্দ্রীয় ব্যাংক যদি এটা ক্রয় করে, কেন্দ্রীয় ব্যাংক যদি বন্ড ক্রয় করে, বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংক বাজারকে কি দিচ্ছে? টাকা দিচ্ছে। কারণ টাকা দিয়েই তো আপনি এই পণ্যটা ক্রয় করবেন। এটা পণ্য, কি ধরনের পণ্য? আর্থিক পণ্য। কি নাম? বন্ড আর হচ্ছে সিকিউরিটিজ, এটা আপনি ক্রয় করবেন। তাহলে বন্ড এবং সিকিউরিটিজ যদি আমি আগের তুলনায় বেশি পরিমাণে ক্রয় করি, অধিক পরিমাণে ক্রয় করি, তাহলে বাজারে মুদ্রা সরবরাহ এর পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে। বাজারে মুদ্রা সরবরাহের পরিমাণটা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি প্রতিষ্ঠান বা পাবলিক লিমিটেড কোম্পানি থেকে বন্ড সিকিউরিটিজ যদি ক্রয় করে, তাহলে কি হবে? মুদ্রা সরবরাহের পরিমাণটা বৃদ্ধি পাবে। সো প্রশ্ন হচ্ছে এখন এতে ঋণ নিয়ন্ত্রণে তারা সফলতা লাভ করছে। এছাড়াও বর্তমানে প্রতি 100 টাকার সম্পদ জামানত মানে কি? ওই যে বলছিলাম বন্ধক রাখা, মর্টগেজ রাখা। এই বন্ধকের বিপরীতে তারা 80 টাকা ঋণ প্রদান করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। তাহলে 100 টাকা যদি আপনি সম্পদ জমা রাখেন, আপনি ঋণ পাবেন কত? 80 টাকা। এই রেট আগে ছিল কত? 70 টাকা। তার মানে আগে প্রতি 100 টাকার বিপরীতে আপনাকে ঋণ প্রদান করা হতো কত? 70। এখন 100 টাকার বিপরীতে আপনাকে ঋণ দেওয়া হবে কত? 80 টাকা। তার মানে এই যে আমাদের জামানতি ঋণের প্রান্তিক হার কি হলো? বৃদ্ধি পাইছে। জামানতি ঋণ অর্থাৎ মর্টগেজ লোন, জামানতি ঋণের প্রান্তিক হার এই জায়গাতে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে আপনি লোন পাইতেন 70, এখন লোন পাচ্ছেন 80। তার মানে বাজারে এর ফলে মুদ্রা সরবরাহ কি হবে? বৃদ্ধি পাবে। মুদ্রা সরবরাহ এর পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে দুইটা কার্যক্রমের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে খোলা বাজার থেকে বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করা, আরেকটা হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হারের পরিমাণটা বৃদ্ধি করে দেওয়া। এবং এই দুইটা পদ্ধতির ফলেই বাজারে মুদ্রা সরবরাহের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সেখান থেকে প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি বা কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক কেন বলা হয়? এইটা গ নাম্বার প্রশ্নে বলা আছে যে এখানে ঋণ নিয়ন্ত্রণে প্রথম কোন পদ্ধতি, এইটা আলোচনা করবেন। আর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় যে সিদ্ধান্ত, এইটা আপনি আলোচনা করবেন। তাহলে অলরেডি আমি প্রশ্ন পড়ার সময় আপনাদেরকে মোটামুটি বুঝাই দেওয়ার চেষ্টা করছি যে ক এবং খ কাইন্ড অফ মুখস্থ উত্তর টাইপের। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, অভিভাবক কেন বলা হয়, এগুলো 1 নাম্বার এবং 2 নাম্বারের জন্য। এগুলো আপনারা হচ্ছে মেইন বই থেকে একবার দুইবার রিডিং পড়লেই পারবেন, বা যার কাছে পুরো চ্যাপ্টারটা পড়া আছে সে অ্যান্সার করতে পারবেন। বুঝার ব্যাপার হচ্ছে গ এবং ঘ কোনটাকে বেস ধরে আপনি অ্যান্সার করবেন, এইটা উদ্দীপকটা পড়ে বুঝাটা জরুরি। এবং কিভাবে বুঝতে হবে, কিভাবে পড়তে হবে আমি অলরেডি বোর্ডে লিখে আপনাদেরকে দেখাইছি। সো প্রথম যে পদ্ধতি সেটা কি? প্রথম পদ্ধতি হচ্ছে খোলা বাজার।
প্রথমটা হচ্ছে খোলা বাজার, দ্বিতীয় পদ্ধতি কোনটা, জামানতি ঋণের প্রান্তিক হার। যদি বুঝে থাকি অ্যান্সার কিভাবে লিখতে হবে পরবর্তী স্লাইডে দেওয়া আছে, শুধু একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তারপর ভালো মতো পড়ে নিয়ে নিজেরা লেখার প্র্যাকটিস করবেন। দেখেন ক এবং খয়ের উত্তর দেওয়া আছে। ক নাম্বারে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে আলোচনা, খ নাম্বারে কেন এটাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় সেটা আলোচনা, আর গতে দেখেন উত্তর দেওয়া আছে, এখানে হচ্ছে খোলা বাজার নীতি গ্রহণ করছে। আর ঘ নাম্বার আপনার দ্বিতীয় যে সিদ্ধান্ত সেটা কি, জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। সো এই দুইটা জিনিস সম্পর্কে ভালো মতো আমরা বিস্তারিত বলছি। এই দুইটার পরিমাণ যখন আমরা বাড়াচ্ছি তখন বাজারে মুদ্রা সরবরাহের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, মুদ্রা সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বিস্তারিত লিখবেন, আলোচনা শেষ। আসেন পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা এই ধরনের আরও একটা কোয়েশ্চেন খেয়াল করব। কোয়েশ্চেন নাম্বার 2, দেখেন 2 নাম্বার প্রশ্নে বলা আছে রাফসান সদ্য MBA পাশ করে সে একটা ব্যাংকের পরিচালক হিসেবে সে যোগদান করছে। তারপরে দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রয়োজনীয় নোট ও মুদ্রার প্রচলন করা এই ব্যাংকের কাজ, এই ব্যাংকের দায়িত্ব। সো যেই ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে সেটা অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক। আরও বলা আছে পাশাপাশি এই ব্যাংক মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে এটা জড়িত। তাহলে মুদ্রা বাজার বা অর্থ বাজার স্থিতিশীল রাখা, ঋণ নিয়ন্ত্রণ করা, এটাও কার কাজ, কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিছে, তাই ব্যাংক কি করলো, তার সুদের হার 5% থেকে বাড়িয়ে কত করলো, 6% করলো। 5% থেকে কি করলাম, 6% করলাম। অর্থাৎ এখানে ব্যাংক হার এর পরিমাণ কি হলো, ব্যাংক হারের পরিমাণ বাড়ানো হয়েছে। ব্যাংকের হার যদি বৃদ্ধি পায়, ব্যাংকের হার 5% থেকে আপনি করলেন 6%, উন্নীত করলেন, এতে ঋণ সরবরাহ কি হবে, স্থিতিশীল হবে। কিভাবে হবে খেয়াল করে দেখেন, ব্যাংকের হার যদি আমরা বাড়ায় দেই, তার মানে ব্যাংকের হার যখন বাড়ানো হবে তখন দেশের অর্থনীতিতে মুদ্রা সরবরাহ এর পরিমাণ কি হবে, হ্রাস পাবে। মুদ্রা সরবরাহের পরিমাণ হ্রাস পাবে, আর মুদ্রা সরবরাহ পরিমাণ হ্রাস পেলে আপনার মুদ্রাস্ফীতির পরিমাণটা কি হবে, নিয়ন্ত্রণে আসবে। মুদ্রাস্ফীতির পরিমাণটা নিয়ন্ত্রিত হবে, কারণ যখন দেশে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়, টাকার পরিমাণ যখন বাড়বে, আমার কাছে 1000 টাকা, আপনার কাছে 1000 টাকা, রিক্সাওয়ালার কাছে 1000 টাকা, যিনি রাস্তায় ভিক্ষা করে তার কাছে 1000 টাকা, সবার কাছে আমাদের টাকা আছে। সবার কাছে যদি টাকা থাকে তখন পণ্যদ্রব্যের দাম কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে, তখন মুদ্রাস্ফীতি দেখা দিবে। আর টাকা কারো কাছে আছে কারো কাছে নাই, তখন মুদ্রাস্ফীতির পরিমাণটা হ্রাস পাবে। কথা আশা করি বুঝতে পারছি। খেয়াল করেন এখান থেকে প্রশ্নের বলা আছে ক নাম্বারে নিকাশ ঘর কি, কেন্দ্রীয় ব্যাংক এটাকে ঋণ নিয়ন্ত্রণের শেষ আশ্রয়স্থল কেন বলা হবে। গ নাম্বারে জিজ্ঞাসা করা হচ্ছে যে ব্যাংকে যোগদান করছে কার্যাবলীর ভিত্তিতে এটা কোন ধরনের ব্যাংক, কাজগুলো কি কি, নোট মুদ্রার প্রচলন, আর হচ্ছে মুদ্রা বাজারের স্থিতিশীলতা, আর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। সো এইটাগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। আর সবার শেষে জিজ্ঞাসা করা হয়েছে ঋণ নিয়ন্ত্রণের যে কৌশলটা এখানে ব্যবহার করা হয় সেই কৌশলটা কি, ব্যাংকের হার বৃদ্ধি করা হয়েছে, তার যৌক্তিকতা মূল্যায়ন করতে হবে। সো ব্যাংকের হার বাড়াইলে মুদ্রা সরবরাহ হ্রাস পাবে, মুদ্রাস্ফীতির পরিমাণটা হ্রাস পাবে। এইভাবে বিস্তারিত একটু আপনারা দেখবেন পরবর্তী স্লাইডে আলোচনা দেওয়া আছে। সংজ্ঞা ভালো মতো পড়ে নিতে হবে, সংজ্ঞা ভালো মতো পড়বেন। দেখেন ক নাম্বার নিকাশ ঘর কাকে বলা হয়েছে। নিকাশ ঘর মানে হচ্ছে যেখানে কেন্দ্রীয় ব্যাংক এমন একটা স্থানকে নির্দেশ করে যেখানে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং দেনা পাওনা এইটা কি করা হয়, নিষ্পত্তি করা হয়। কোন ব্যাংক কার কাছে টাকা পয়সা পায় সেটার দেনা পাওনার নিষ্পত্তি করা হয়, যেখানে সেটাকে বলা হবে হচ্ছে নিকাশ ঘর ব্যবস্থা। আর এই নিকাশ ঘর ব্যবস্থার দায়িত্বটা পালন করে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে কেন্দ্রীয় ব্যাংক শাখা নাই সেখানে কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক যেটাকে বলা হয় সোনালী ব্যাংক, এই সোনালী ব্যাংক তারা হচ্ছে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে।
বর্তমানে বাংলাদেশের মোট 16টি জেলা শহরে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি 16টি জেলা শহরে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি নিকাশ ঘরের দায়িত্ব পালন করতেছে। কিন্তু আমাদের দেশের মোট জেলা কয়টা? 64টা। 16টা জেলাতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিজে কাজ করে, তাহলে বাকিগুলোতে কে দায়িত্ব পালন করে? বাকিগুলো দায়িত্ব পালন করে হচ্ছে সোনালী ব্যাংক, এই দায়িত্বটা পালন করে নিকাশ ঘর ব্যবস্থা। আর নিকাশ ঘর ব্যবস্থার জন্য বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক আধুনিক যেই পদ্ধতি ব্যবহার করে সেটার নাম হচ্ছে BATCH, ব্যাচ পদ্ধতি তারা হচ্ছে ফলো করে। অটোমেটিক পদ্ধতিতে দেনা পাওনার নিষ্পত্তি করা হয়ে থাকে, নিকাশ ঘর পদ্ধতি। ওকে, তারপর দেখেন আমাদের খ নাম্বার প্রশ্নে অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কথাবার্তা বলা আছে। গ নাম্বার যে উত্তরটা আমরা জানতে চাই, কার্যাবলীর ভিত্তিতে এটাকে কেন্দ্রীয় ব্যাংক বলছি। আর ঘ নাম্বার প্রশ্নে 4-এর জন্য উত্তরটা হচ্ছে ব্যাংক হার নীতি 5% থেকে 6% করছেন, রেট বাড়াইছেন, তার মানে দেশের মুদ্রা সরবরাহের পরিমাণ হ্রাস পাবে, মুদ্রাস্ফীতির পরিমাণটা হ্রাস পাবে, অর্থাৎ দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থার মধ্যে থাকবে। বিস্তারিত লিখলেই মোটামুটি নাম্বার আশা করি পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আপনি এখানে কোন পয়েন্টকে টার্গেট করে উত্তর লিখবেন সেইটা ভালো মতো বোঝাটা জরুরি। যদি আপনি এই ব্যাংক হার নীতি না জমার হার নীতি না খোলা বাজার নীতি এইটা ভালো মতো ফাইন্ড আউট না করতে পারেন, তাহলে পুরো সৃজনশীলই কিন্তু আপনি উল্টাপাল্টা লিখে দিয়ে আসবেন। এটা মনে করার দরকার নাই যে পরীক্ষার খাতায় আমি যা খুশি তা লিখে দিয়ে আসবো আর টিচার আমাকে নাম্বার দিবে। টিচারদের হাত পা এখন আর বাঁধা না, আপনি A+ দিতে হবে খাতার মধ্যে, নট নেসেসারি। আগে একটা সময় ছিল যে আপনি অনেক ক্ষেত্রে টিচাররা খাতার পৃষ্ঠা গুণে হয়তো বা নাম্বার দিতেন, বাট এটা কতটুকু সত্য মিথ্যা এটা আসলে অবশ্যই বিচার বিবেচনার দাবি রাখে। একজন প্রকৃত শিক্ষক কখনোই খাতার পৃষ্ঠা গুণে নাম্বার দিবে না আপনাকে। আপনি কি লিখছেন সেটা পড়ে আপনাকে নাম্বার দেওয়া হবে। আপনি যদি শিক্ষক হতেন, আপনি একটা স্টুডেন্টের খাতা যেভাবে মূল্যায়ন করতেন সেইভাবেই পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবেন। শিক্ষকদেরকে বোকা ভাবাটা একেবারেই অমূলক বা ভ্রান্ত ধারণা। সো আপনি যদি সত্যিকার অর্থে লেখাপড়া করে থাকেন, জেনে শুনে বুঝে যদি খাতায় লিখে দিয়ে আসেন, ডেফিনেটলি আপনি নাম্বার পাবেন। আর যদি যা মনে আসে তাই লিখে দিয়ে আসেন তাহলে নাম্বার পাওয়া যাবে না। এবং HSC 25 ব্যাচ থেকেই আপনারা সেই রেজাল্ট আশা করি দেখতে পাইছেন। 26 ব্যাচ 27 ব্যাচ লেখাপড়া করেন কি পড়বেন? মেইন বই পড়েন, গাইড বই দরকার নাই, টেস্ট পেপার দরকার নাই, আগে মেইন বইটা ভালো মতো পড়েন। মেইন বই থেকে যদি আপনি পুরো চ্যাপ্টারটা ভালো মতো রিডিং পড়ে নিতে পারেন, বুঝে রিডিং পড়ে নিতে পারেন, সৃজনশীল প্রশ্ন MCQ যেখান থেকে আসুক আপনি আশা করি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। সো আপনাদের সবাই লেখাপড়ার দিকে একটু মনোনিবেশ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা হচ্ছে আরও একটা প্রশ্ন 3 নাম্বার দেওয়া আছে, সেটা আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি অলরেডি PDF আপনাদের গ্রুপে দিয়ে রাখছি, PDFটা একটু সংগ্রহ করে নিয়ে আপনারা মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ে নেবেন। কেন্দ্রীয় ব্যাংক, এখানে মোট 3টা সৃজনশীল প্রশ্ন দিছি আমি। এই 3টা সৃজনশীল প্রশ্ন যদি ভালো মতো আপনি দেখেন বুঝেন, সো এই টাইপের প্রশ্নই আপনার পরীক্ষাতে আশা করি আসবে এবং আশা করি আপনারা অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। স্যার ধন্যবাদ, ফিনান্স প্রথম পত্র একটু দেখেন, ফিনান্স প্রথম পত্রের ক্লাস পাই না। আজকে বিকাল 4:30টার সময় ফিনান্স প্রথম পত্রের ক্লাস আছে, আমাদের ইশতিয়াক স্যার ক্লাস নিচ্ছেন ফিনান্স প্রথম পত্রে। অলরেডি উনি হচ্ছে আপনার সম্ভবত মূলধন ব্যয়, তারপরে হচ্ছে আপনার অর্থের সময় মূল্য, এই চ্যাপ্টারগুলোর ম্যাথ মনে হয় করাই ফেলছেন। আমাদের ইশতিয়াক স্যার ফিনান্স প্রথম পত্রের দায়িত্বে আছেন, উনি পড়াচ্ছেন। প্রয়োজন যদি হয় সেখানে আমি ফিনান্স প্রথম পত্রে যদি প্রয়োজন হয় আপনাদের 1-2টা চ্যাপ্টার প্রয়োজন বোধ আমিও আপনাদেরকে পড়াইয়া সামনে ইনশাল্লাহ এগিয়ে রাখবো। বাট তার আগে আমার দায়িত্ব ফিনান্স সেকেন্ড পেপার, অনেকটুকু পিছায় আসি, একটু আগায় যাওয়ার চেষ্টা করতেছি। আমরা চ্যাপ্টার 2 পর্যন্ত শেষ করতে পারলাম, মাত্র 2টা চ্যাপ্টার। এখানে চ্যাপ্টার কিন্তু মোট 14টা চ্যাপ্টার, অলরেডি 2টা শেষ হয়েছে। ইনশাল্লাহ আমরা খুব বেশি দিন লাগবে না, ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আমরা ফিনান্স সেকেন্ড পেপার শেষ করে ফেলতে পারবো। সো আমাদের দরকার হচ্ছে চ্যাপ্টারটা ভালো মতো বুঝে নেওয়া, যা আমি আলোচনা করছি, লাইভ ক্লাসটা শুনছেন যারা, এবার শুধু একটু মেইন বইটা নিয়ে স্যার বসে পড়েন,
টু জেড রিডিং পড়েন, ইনশাল্লাহ ভালো ফলাফল এমনিই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত মেইন বই ভালো মতো পড়বেন। আল্লাহ হাফিজ।